ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিত বল 100 ESU তড়িৎ বহন করে। এই বলটি ঠিক 10 সেন্টিমিটার উপরে একটি তড়িতায়িত ধাতব বল এমনভাবে আছে যাতে পিত বলটি সাম্যাবস্থায় থাকে। ধাতব বলটির আধান কত? তো আমাদের কোশ্চেনে বলেছে একটা পিত বল আছে যার আধান হলো 100 ESU। এইবার এই পিত বলটা থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, বললাম এই ডিস্টেন্সটা আমাদের 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার উপরে একটা ধাতব বল আছে। তো এই ধাতব বলটা এমনভাবে রাখা আছে যাতে পিত বলটা আমাদের সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ পিত বলের উপরে মোট যে বল সেটা 0 হয়। তাহলে এই যে ধাতব বলটা এর আধান কত সেটা আমাদের বের করতে হবে। তো এই ধাতব বলের আধান আমরা কিউ ধরে নিলাম। এখন এই পিত বলটা যেহেতু এখানে আছে, এর উপরে এর নিচের দিকে এর ওজন কাজ করছে mg। আর এই যে আমাদের কিউ আধান বিশিষ্ট তড়িদায়িত ধাতব বলটা আছে, এর আধানটা অবশ্যই এই যে 100 ESU আধান আছে পিত বলের, এর বিপরীত আধানযুক্ত হবে। অর্থাৎ এটা যেহেতু পজিটিভ, তাহলে এর আধানটা আমাদের অবশ্যই নেগেটিভ হবে। নাহলে আমাদের এই যে পিত বলের উপরে যে লব্ধি বলটা হবে সেটা কখনোই শূন্য হওয়া সম্ভব না, কারণ এর ওজনটা নিচের দিকে কাজ করছে। তাহলে আরেকটা সেম অ্যামাউন্টের বল আমাদের এর ঠিক বিপরীত দিকে কাজ করা উচিত। তো সেই বলটা আমরা কোথা থেকে পাবো? এই যে তড়িদায়িত ধাতব বলটা আছে এর আকর্ষণ বলের জন্য পাবো। তো আকর্ষণ করতে গেলে অবশ্যই এর আধানটা নেগেটিভ হতে হবে, তাহলেই একমাত্র আকর্ষণ করবে। তো ধরলাম এই বলটা হলো এফ বল। এটা কি বল? আমাদের কুলম্বের সূত্র থেকে আমরা দুটো আধানের মধ্যে যে বলটা পাই, তড়িৎ আকর্ষণ বল, সেইটা। তো তাহলে সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু mg। আবার এফ এখানে সবই আমাদের সিজিএসে বলা আছে, তাহলে এফ আমাদের এইরকম হয়ে যাবে 100 ইন্টু এটা কিউ বাই আর স্কোয়ার। আর আমাদের 10 সেন্টিমিটার বলা আছে, তাহলে 10 স্কোয়ার ইকুয়াল টু এম আমাদের বলেছে, মানে পিত বলের ভর বলেছে 0.05 গ্রাম। তো 0.05 গ্রাম ইন্টু জি আমাদের সিজিএস হয় 980। এইবার তাহলে এখান থেকে আমাদের কিউয়ের মানটা বের করতে হবে। এখানে এইটা কেটে গেল, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে, এখানে 100 চলে আসলো, 0 0 কাটলো, 5 2 49। তার মানে কিউয়ের মানটা আসলো 49 ESU। আবার এখানে আমরা দেখেছি যে এই কিউটা অবশ্যই নেগেটিভ, মানে এত তড়িৎগ্রস্ত হবে। তার মানে এই যে ধাতব বলটা আছে তার আধানটা হবে আমাদের -49 ESU। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে x,0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ এবং -x,0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান মাইনাস কিউ এর জন্য 0,y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে। তো তার মানে আমাদের x,0 বিন্দু ধরলাম, এটা হলো আমাদের x,0 বিন্দু। এখানে একটা আধান প্লাস কিউ রাখা আছে, আর আরেকটা আধান আমাদের মাইনাস কিউ ঋণাত্মক আধান, সেটাকে রাখা আছে আমাদের -x,0 বিন্দুতে। তো এইটা ধরলাম -x,0, এখানে আমাদের মাইনাস কিউ আধান রাখা আছে। এখন জানতে চেয়েছে এই দুটো আধানের জন্য 0,y বিন্দুতে, মানে y অক্ষের উপরে একটা যে কোনো একটা বিন্দু, এটা ধরলাম 0,y বিন্দু। তো এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে যেহেতু প্লাস আধান আছে, সেই কারণে এখানে একটা একক ধনাত্মক আধানের উপরে আমাদের বলটা ঠিক এই দুটো আধানের, মানে এই দুটো পয়েন্টের যে সংযোগ রেখা হবে সেই সংযোগ রেখা বরাবর এই দিকে হবে। কারণ তড়িৎ ক্ষেত্র বের করার সময় আমরা যে পয়েন্টে বের করছি সেই পয়েন্টে একটা একক ধনাত্মক আধানকে রাখি। তাহলে এটাও ধনাত্মক আধান, এখানেও একক ধনাত্মক আধান আছে আমাদের, এখানে +1 আধান আছে। তো একে কি করবে? ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে। তার ফলে আমাদের এর উপরে যে তড়িৎ ক্ষেত্রের, মানে এই পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা হবে সেটা এই দিক বরাবর হবে। আর এটা যেহেতু ঋণাত্মক আধান, সেই কারণে কি করবে? এই +1 আধানকে আকর্ষণ করবে। তার ফলে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা হবে সেটা এই দুটো আধানের সংযোগ রেখা বরাবর এই দিকে হবে। এখন আমরা এই দুটো যে তড়িৎ ক্ষেত্র পেলাম সে দুটোকে দুটো উপাংশে ভাঙতে পারি। তো এইটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে অবশ্যই এইটা থিটা কোণ হবে।
কারণ এই ডিস্টেন্সটাও সেম, এই ডিস্টেন্সটাও সেম আমাদের, আবার তাহলে আমাদের অধিভুজটাও সেম হবে, তাহলে দুটো আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, তার ফলে এই কোণটা আর এই কোণটা আমাদের ইকুয়াল হবে। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এই কোণটাকে থিটা বলতে পারি। আবার যেহেতু এই কোণটা থিটা, তার মানে আমাদের এই কোণটা থিটা হয়ে যাবে। এইবার এই যে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আর এই দিক বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে, দুটোকে আমরা দুটো লম্ব উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর ভেঙে নিতে পারবো। তো এইটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর ভেঙে নিই তাহলে আমরা এই দিক বরাবর একটা উপাংশ পাবো, ধরলাম এইটা হলো এর উপাংশটা, আর এই দিক বরাবর ভাঙলে আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশটা পাবো। তো দুটো তড়িৎ ক্ষেত্র এদের মান অবশ্যই সমান হবে, কারণ এখানে দুটো সেম আধান আছে, জাস্ট ডিরেকশনটা আমাদের একটু চেঞ্জ হবে কিন্তু মান সমান হবে। তার মানে এইটা ই ধরলাম, এর লব্ধিটাও আমরা মানে এই তড়িৎ ক্ষেত্রের মানটাও আমরা ই ধরে নিলাম। তাহলে এর যে এই দিক বরাবর কম্পোনেন্টটা হবে সেটা হয়ে যাবে ই কস থিটা, আর এর ক্ষেত্রে এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর হবে ই সাইন থিটা। একই রকমভাবে এটাকেও যদি আমরা দুটো অংশে ভাঙি তাহলে এই দিক বরাবর আমরা কী পাবো, ই কস থিটা, আর এই দিক বরাবর যেটা পাবো ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা পাবো সেটা হয়ে যাবে ই সাইন থিটা। এখন ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো আমাদের বিপরীত অভিমুখে কাজ করছে কিন্তু এদের মান সমান, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের লব্ধি যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ ই ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর একমাত্র আমাদের এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশটা থাকবে, কারণ এই যে দুটো তড়িৎ ক্ষেত্র তার দুটো উপাংশই এক্স অক্ষ বরাবর যে উপাংশ দুটো আমরা পাচ্ছি সে দুটো সেম ডিরেকশনে কাজ করছে। তো এটা কোন ডিরেকশন হচ্ছে, অবশ্যই আমাদের মাইনাস এক্স অক্ষ বরাবর হচ্ছে, তার মানে এই পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা আমাদের নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে, তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। কোশ্চেনটা বলছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের গতি সঞ্চার পথ কেমন হবে, বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, সরলরৈখিক। তো ধরলাম আমাদের এখানে তড়িৎ ক্ষেত্রটা এই ডিরেকশনে আছে, ই তড়িৎ ক্ষেত্র। এখন এখানে একটা ইলেকট্রনকে আমরা ছেড়ে দিলাম, একটা ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনটা এর উপরে বলটা আমাদের কোন দিকে কাজ করবে, মানে তড়িৎ বল কোন দিকে কাজ করবে, এর উপরে ঠিক তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা তড়িৎ বল কাজ করবে। তাহলে আমাদের ইলেকট্রনটার যদি স্থির অবস্থায় এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, ইলেকট্রনটা এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিক বরাবর একটা সরলরেখা বরাবর গতিশীল হবে, কারণ এই দিকে বা এই দিকে মানে এই দিকে বা এই দিকে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব দিক বরাবর এর উপর কোনো বল কাজ করছে না, তার মানে ইলেকট্রনটা আমাদের এই দিক বরাবর একটা সরলরেখা বা একটি সরলরৈখিক পথ বরাবর অগ্রসর হবে যখন আমরা জাস্ট ছেড়ে দিচ্ছি। বা এই কেসটার ক্ষেত্রেও সেম হবে, যখন ইলেকট্রনটাকে এখানে একটা বেগ দিয়ে ধরলাম ইউ বেগ দিয়ে ছেড়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা সরলরৈখিক পথ বরাবর চলতে থাকবে, কারণ এই দিক বরাবর বা এই দিক বরাবর কোনো বল কাজ করছে না এই ইলেকট্রনটার উপরে, সেই কারণে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রনটার গতিপথটা একটু সরলরৈখিক হবে। এইবার আরেকটা কেস যেটা হলো, ধরা যাক আমাদের তড়িৎ ক্ষেত্রটা এইরকম আছে, ধরলাম তড়িৎ ক্ষেত্রটা আমাদের এইভাবে আছে, এর সাথে লম্বভাবে এখানে কি করা হয়েছিল, ইলেকট্রনটাকে এই তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে একটা বেগ দিয়ে ছাড়া হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে কি করা হচ্ছে, এর সাথে লম্বভাবে একটা বেগ দিয়ে ইলেকট্রনটাকে আমরা ছেড়ে দিচ্ছি, ধরলাম ইউ বেগ দিয়ে ইলেকট্রনটাকে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব দিক বরাবর ছুড়ে দেওয়া হলো। তাহলে এখন ইলেকট্রনটা কি হবে, যেহেতু এই দিক বরাবর আমাদের তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ঠিক বিপরীত দিকে ইলেকট্রনটার উপরে একটা বল কাজ করবে, মানে এই দিক বরাবর একটা বল কাজ করবে। আর ইনিশিয়ালি ইলেকট্রনটার উপরে এই দিক বরাবর একটা বেগ দেওয়া হয়েছে, তার মানে ইলেকট্রনটা এই দিক বরাবর এই ইউ বেগ নিয়েই গতিশীল থাকবে, কারণ এই দিক বরাবর কোনো বল কাজ করছে না, তার মানে বেগের মানের কোনো পরিবর্তন হবে না, তো তার ফলে এই দিক বরাবর গতিশীল থাকবে। কিন্তু যেহেতু এই ইলেকট্রনটার উপরে এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে তড়িৎ বলটা কাজ করছে, সেই কারণে কী হবে, ইলেকট্রনটা এই দিক বরাবর যেতে যেতে এইরকমভাবে এই দিকে বলটা কাজ করার জন্য এরকম পথটা বেঁকে যাবে।
তো এই ধরনের যে পথটা পাই আমরা এক্ষেত্রে সেটাকে বলা হয়ে থাকে, এই পথটা হলো আমাদের অধিবৃত্তাকার। আর এক্ষেত্রে আমাদের পথটা হচ্ছে কেমন, সরলরৈখিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে ইলেকট্রনটাকে একটা বেগ দিয়ে ছড়া হচ্ছে বা ইলেকট্রনটা স্থির অবস্থায় আছে, তখন কি হচ্ছে, ইলেকট্রনটা সরলরৈখিক পথ অনুসরণ করছে, মানে ওর গতি সঞ্চার পথটা হচ্ছে সরলরৈখিক। আর যখন তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে ইলেকট্রনটাকে ছুড়ে দেওয়া হচ্ছে তখন ওর গতিপথটা হচ্ছে অধিবৃত্তাকার। তার মানে এখানে কোশ্চেনটাতে আমাদের অবশ্যই তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে না তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে ইলেকট্রনটাকে নিক্ষেপ করা হচ্ছে সেটা বলে দেওয়া উচিত ছিল। তো যেহেতু বলে দেয়নি সেই কারণে কোশ্চেনটা একটু ভুল আছে। যদি আমাদের এক্ষেত্রে বলে দেয় যে সমান্তরালে তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে নিক্ষেপ করা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সরলরৈখিক। আর যদি বলে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে তাহলে এটা হয়ে যাবে অধিবৃত্তাকার। তো এখানে এই যে অধিবৃত্তাকার হচ্ছে এটা আমরা একটা প্রুফ করতে পারি, মানে এর একটা প্রুফ আছে। তো তোমাদের যদি সেটা দরকার হয় প্রুফটা তাহলে নিজে কমেন্ট করো, আমি কোনো একটা আলাদা ভিডিও করে তাতে এই প্রুফটা দিয়ে দেবো কীভাবে এই পথটা অধিবৃত্তাকার হচ্ছে। তো নেক্সট কোশ্চেনটা বলছে এপসিলন 0 ই স্কোয়ার এর মাত্রিয় সংকেত হলো। তো এপসিলন 0 ই স্কোয়ারের মাত্রিয় সংকেত আমাদের বের করতে বলেছে, যেখানে এপসিলন 0টা হলো আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ আর ইটা হলো তড়িৎ ক্ষেত্র। তো আমরা জানি যে শক্তি ঘনত্ব ইউ ইকুয়াল টু হয় হাফ এপসিলন 0 ই স্কোয়ার। এখন এখান থেকে এপসিলন 0 ই স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু ইউ। তো তাহলে এপসিলন 0 ই স্কোয়ারের মাত্রা এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের শক্তি ঘনত্বের মাত্রা। যেহেতু ধ্রুবক পদের কোনো মাত্রা হয় না সেই কারণে ওটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার শক্তি ঘনত্ব মানে কি হয়, শক্তি অর্থাৎ এনার্জি পার ইউনিট ভলিউম, মানে নিচে শক্তি বাই আমাদের আয়তন হলো। তো শক্তির যে মাত্রা হয় সেটা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর আয়তনের মাত্রা হয় আমাদের এল কিউব। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে এম এল টি টু দি পাওয়ার এম এল টু দি পাওয়ার -1, কারণ এখানে 2 - 3 হয়ে যাচ্ছে তাহলে -1 হয়ে গেল, আর টি টু দি পাওয়ার -2। তাহলে এপসিলন 0 ই স্কোয়ার এর মাত্রা হলো আমাদের এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তার মানে আমাদের অপশন সিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কোনো ধাতুতে বলরেখা উপস্থিত থাকবে যখন অপশান এ ধাতুটির মধ্যস্থিত দুটি বিন্দু আলাদাভাবে থাকবে, অপশান বি ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে, অপশান সি এ ও বি উভয়ই সঠিক, আর অপশান ডি ধাতুটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে। তো ধাতু আমাদের একটা পরিবাহী। তো এখন আমরা জানি যে কোনো পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র সবসময় শূন্য হয়। এখন যেহেতু তড়িৎ ক্ষেত্র শূন্য তার মানে আমাদের কি হবে, ওই ধাতুর মধ্যে কোনো তড়িৎ বলরেখা অ্যাকচুয়ালি থাকবে না। তো তার মানে কোশ্চেনটা আমাদের মনে হচ্ছে ভুলই দেওয়া আছে। তো ধাতুর মধ্যে ফার্স্ট অপশনটার মধ্যে যেটা বলছে ধাতুটির মধ্যস্থিত দুটি বিন্দু আলাদা বিভাবে থাকে। তো ধাতুর মধ্যে কখনোই দুটো বিন্দু আলাদা বিভাবে থাকা সম্ভব না, কারণ তড়িৎ ক্ষেত্র ওখানে 0 হচ্ছে, বিভব সব জায়গায় সমান হবে। নেক্সট বলছে যে ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করলে এটা হবে। তো অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করলেও ধাতুর কিছু যায় আসে না, ওর ভেতরে যে অংশটা থাকবে সেই অংশে আমাদের তড়িৎ ক্ষেত্র সবসময় 0ই থাকবে যাই হোক না কেন, বাইরের তড়িৎ ক্ষেত্র সুষম বা অসম যাই হোক না কেন। তার মানে একটা অপশান এখানে ম্যাচ করছে না, মনে হচ্ছে কোশ্চেনটা ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেনটা বলছে 1 কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো কিউ পরিমাণ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হয় এইটা কিউ বাই এপসিলন 0। তো এখানে কিউ এর মানটা আমাদের বলা আছে +1 কুলম, তো তার মানে কিউ এর মানটা বসিয়ে দিই 1, আর এপসিলন 0 আমাদের হয় 8.85 × 10⁻²। তো তাহলে এটাই হবে আমাদের 1 কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে 8.85 তড়িদাদান 10 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যমে রাখা আছে, আধানটি থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে। তো এক্ষেত্রে আধানটি থেকে নির্গত বলরেখার সংখ্যা হয় আমাদের কিউ বাই কে × এপসিলন 0। এখন
কিউ আমাদের বলা আছে 8.85 কুলম্ব, তো এটা হয়ে গেল 8.85 কে, অর্থাৎ পরবর্তী ধ্রুবকের মান বলা আছে 10, তো 10 বসিয়ে দিলাম, আর এপসিলন জিরোর মান আমাদের এইটা হয়। তো এখন 8.85 কেটে গেল, আর নিচে 10⁻12 সাথে 10 গুণ হলে আমাদের হয়ে যাচ্ছে 10⁻11। তো এটা উপরে উঠে গেলে আমাদের 10⁻11 হবে। তার মানে এই আধানটা থেকে নির্গত বলরেখার সংখ্যা হবে আমাদের 10⁻11। তো অপশান ডিটা আমাদের তাহলে অ্যান্সার হবে।